আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মারফি রহমান। সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ও উজানের ঢল কিছুটা কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তিস্তা, ধরলা, দুধকুমার নদের পানি বেড়ে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট সহ আশেপাশের জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, সকাল থেকে সুরমা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা সহ আশপাশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল এখনও তলিয়ে আছে। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বন্যা দুর্গতরা। এদিকে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এছাড়া লালমনিরহাট ও রংপুর সহ উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। খুবই মানবতার জীবনযাপন করতেছি আমরা, না শুধু সুনামগঞ্জে যারা বসবাস করতেছেন, বিশেষ করে যারা নিচতলায় আছেন, তাদের অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে সুনামগঞ্জ শহরের সাহেব বাড়ি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে জানাবেন? আসলে বেশ কয়েকদিন পর সুনামগঞ্জের সুরমা নদী বিপদসীমার মাত্র 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালকে থেকেই সুরমা নদীর পানি হ্রাস পাচ্ছে, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। সুনামগঞ্জ সুরমা নদী তীরবর্তী এলাকার পানি অনেকটাই কমেছে, তবে এছাড়াও শহরের বাহিরে বিশেষ করে হাওর এবং নিচু এলাকার পানি এখনও হ্রাস পায়নি, অনেকেই পানিবন্দী রয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদ আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে থেকেই সুনামগঞ্জ এবং সুনামগঞ্জের পার্শ্ববর্তী ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হয়, সুরমা নদী পানি হ্রাস পাচ্ছে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে, যার কারণে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হওয়ার আশা দাবি করেছেন তিনি। আমরা সুনামগঞ্জের স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, স্থানীয়রা যেমনটা জানিয়েছেন বন্যা কবলিত এলাকার লোকজন এখনও পর্যাপ্ত ত্রাণ সহায়তা পায়নি, বিশুদ্ধ পানি ও খাবার সংকট রয়েছে। তবে জেলা প্রশাসক আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে যারা বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। জেলা উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিরা বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন। মারফি, আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, সুনামগঞ্জ সুরমা নদী তীরবর্তী এবং আশপাশের এলাকা বন্যা পরিস্থিতি উন্নতি হলেও জেলার শান্তিগঞ্জ, দিরাইশাল্লা, জগন্নাথপুর, জামালগঞ্জ, সাহেরপুর, মধ্যনগর এলাকার নিচু এলাকার অনেক ঘরবাড়ি এবং রাস্তাঘাট পানিতে এখনও নিমজ্জিত রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যে যেসব এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ত্রাণ সহায়তা এবং খাদ্য সহায়তা জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি দিচ্ছে। যেখানে দুর্গম এলাকা, বিশেষ করে হাওরের দিরাইশাল্লার বেশ কিছু জায়গায় আমরা যারা জানতে পেরেছি এখনও আসলে ত্রাণ সহায়তা পৌঁছেনি। মারফি, এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কক্সবাজার শহরের বাদশাঘুনায় পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রী সহ স্বামীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। ভোরে শহরের 9 নম্বর ওয়ার্ড এলাকায় হয় এই দুর্ঘটনা। ওয়ার্ড কাউন্সিলর হেলার উদ্দিন কবির জানান, রাতভর বৃষ্টির কারণে ভোর 3:30টার দিকে হঠাৎ পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এর আগে গত বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে অন্য কোনো দেশের সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 2টার দিকে শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 4টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবে। সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি অর্থনীতি, যোগাযোগ ও জ্বালানিতে গুরুত্ব দিয়ে 2 দেশের মধ্যে 10 থেকে 13টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। তিস্তা বিষয়ে আসতে পারে নতুন প্রস্তাব। দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও এ সফরে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। কাল রাত 9টায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে আসা মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ। এতে টেকনাফ সীমান্তের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, গত 4 দিন ধরে ভেসে আসছে বিকট শব্দ। আজ ভোর থেকেও থেমে থেমে হচ্ছে বিস্ফোরণ।
টেকনাফের নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের রোহিঙ্গা অধ্যুষিত কাদিবিল, মংনিপাড়া ও সুদাপাড়া গ্রাম থেকেই মর্টার শেল ও শক্তিশালী গ্রেনেডের শব্দ আসছে। এতে সীমান্তে আতঙ্ক দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছেন, রাখাইন রাজ্যে মংডুর দখল নিতে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফ থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, জানাবেন যে সীমান্তে কি অবস্থা দেখছেন? চলমান পরিস্থিতিতে টেকনাফের বাসিন্দাদের নিরাপত্তার ঝুঁকি কমাতে কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? মারফি, আপনি অবগত রয়েছেন বেশ কিছুদিন ধরে যে মিয়ানমারের সংঘাত চলছিল, এর প্রেক্ষিতে যে রাখাইন রাজ্য আছে সেই রাখাইন রাজ্যের বেশিরভাগ যে রাজ্য এলাকা রয়েছে সেসব এলাকা কিন্তু ইতিমধ্যে যারা দুর্বৃত্ত রয়েছে, বিশেষ করে যারা বিদ্রোহী গ্রুপ রয়েছে তারা কিন্তু দখলে রয়েছে। পাশাপাশি যে আরাকানের যে সবচেয়ে বড় এলাকা এটি একটি শহর মংডু টাউনশিপ, সেটিকে দখল নিতে তারা মরিয়া হয়ে উঠেছে। এর প্রেক্ষিতে গত 4 দিন ধরে কিন্তু তুমুল লড়াই চলছে। এর প্রেক্ষিতে ঠিক ওপারে রয়েছে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপুরদ্বীপ টেকনাফ সদর, সেপারের বাসিন্দারা কিন্তু তাদের যে লড়াইয়ের যে প্রভাবটা কিন্তু এখানে এসে পড়েছে। বিশেষ করে সাবরাং এবং টেকনাফ সদর সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু এইসব প্রভাব পড়েছে। এর প্রেক্ষিতে সেখানকার মানুষের কিন্তু প্রতিনিয়ত গত 4 দিন ধরে ঘুম ভাঙছে বিকট বিকট শব্দে। এবং আপনি অবগত রয়েছেন টেকনাফ যে সেন্ট মার্টিন নৌ রুট রয়েছে সেই নৌ রুটও কিন্তু চলাচল বন্ধ রেখেছে। এর প্রেক্ষিতে বেশ কিছুদিন বন্ধ থাকার পর গতকাল দুটি সেন্ট মার্টিনের শতাধিক যে সেন্ট মার্টিন দ্বীপবাসীকে নিয়ে এই পারে পৌঁছেছে। সব মিলিয়ে আসলে সীমান্তে থেমে থেমে কিন্তু বিকট শব্দে এই পারের মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে যারা নাফ নদী নির্ভর জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, উদ্বেগের মধ্যে রয়েছে। তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা জানিয়েছেন যে কোনো মুহূর্তে নাফ নদীতে এসে পড়তে পারে। তাদের যে মর্টার শেল রয়েছে এবং যে ভারী অস্ত্র রয়েছে, কিছুদিন আগেও কিন্তু নাফ নদীতে তাদের ভারী অস্ত্র পড়েছে। এর প্রেক্ষিতে তারা আতঙ্কিত গ্রস্ত রয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জলসীমা রয়েছে সেখানে কিন্তু নৌবাহিনী, কোস্টগার্ড টহল বৃদ্ধি করেছে। পাশাপাশি বিজিবিও তাদের টহল বৃদ্ধি করেছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত বলে আসছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। মারপি এ হচ্ছে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঈদ শেষে জীবিকা টানে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে ঈদ যাত্রায় ফিরতি ট্রেন, লঞ্চ ও বাসে যাত্রীর চাপ খুব বেশি না থাকায় অনেকটা স্বস্তিতে ফিরছে মানুষ। স্কুল ছুটি থাকায় অনেকে পরিবারকে রেখে একাই ফিরছে ঢাকায়। এদিকে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেনি তাদের অনেকে এখন ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ স্টেশন, গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল সবখানে একই চিত্র। ভোর থেকেই রাজধানীর সদরঘাটে আসতে থাকে দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। তবে ঢাকায় ফেরা মানুষের খুব একটা চাপ না থাকলেও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, কমলাপুরে ঢাকায় ফেরা মানুষের চিত্র কেমন দেখছেন? মারফি, কর্মজীবী মানুষেরা যারা বাড়িতে গিয়েছিলেন নারীর টানে তারা কিন্তু 6 দিনের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন। আপনাকে একটু দেখাতে চাই, কিছুক্ষণ আগেই একটা ট্রেন এসেছে আর সেই ট্রেনের যাত্রীরাই কিন্তু এখন যাচ্ছে। একটু বলতে চাই যে এই যে ঢাকায় যারা আসছেন, আগতরা আসছেন, তারা কিন্তু বলছেন যে নির্বিঘ্নেই এই যাত্রা তারা এবার করতে পারছেন। কিন্তু একটা অভিযোগ কিন্তু তারা বারবারই করে যাচ্ছেন, আর সেটা হলো যে তাদের যে আক্ষেপটা রয়েছে সেটা হলো যে ট্রেন আর লঞ্চ এই দুটোই বিলম্বিত হচ্ছে। তবে আসলে এত দ্রুত কর্মস্থলে ফেরায় আক্ষেপ কিন্তু রয়েছে সবার মধ্যে। এদিকে যারা কাজের তাগিদে ঈদে যেতে পারেননি তারাও অনেকেই এখন ছুটছেন বাড়ির পারে। দায়িত্বের কাছে আসলে কি বলবো মারফি, সড়কের চিত্রটা যদি একটু বলি, যে
সড়কের চিত্রটা কিন্তু কিছুটা ভিন্ন রয়েছে। গাবতলী, সায়দাবাদ, মহাখালী সহ সব বাস টার্মিনালগুলোতেই আমরা সকাল থেকে খোঁজ নিয়েছি, আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে যাত্রী তুলনামূলকভাবে কম। তবে অনেকেই অফিস খুলে যাওয়ায় পরিবার ছেড়ে অনেকেই কিন্তু রাজধানীতে একাই ফিরেছেন, অনেকে নদীপথেও ফিরছেন রাজধানীতে। ভোরে পাটুরিয়া থেকে শুরু করে অনেকগুলো সদরঘাট টার্মিনালে আমাদের সহকর্মী ছিলেন, তারাও আমাদেরকে জানিয়েছেন যে ভোর থেকে আসলে যাত্রীদের চাপ ছিল। আগতরা বলছেন পরিবারের সঙ্গে আসলে ঈদ কাটিয়ে এবার নির্বিঘ্নেই ঢাকায় ফিরতে পেরেছেন, এবং যারা ঈদে আসলে বাড়ি যেতে পারেননি তারা এই মুহূর্তে বাড়িতে যাচ্ছেন। এদিকে আপনাকে একটু মারফি জানিয়ে রাখতে চাই যে বাস যাত্রীরা কিন্তু বারবারই বলছেন ভোগান্তির কথা। ভোগান্তিটা হচ্ছে বাড়তি ভাড়ার অভিযোগ করছেন তারা, কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বিআরটি এর নির্ধারিত ভাড়াতেই কিন্তু তাদের আসলে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে। মারফি, কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আসলে রাজধানীতে নগরবাসীর যে ফেরার চিত্রটা, সেটা সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছে হাজিরা। গেল মধ্যরাতে 839 জন হজ যাত্রী দিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা জানায় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই, সুন্দরভাবে পরিচালিত হয়েছে হজের সার্বিক কার্যক্রম। এ সময় সৌদি থেকে ফেরা হাজিরাও হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের সন্তোষ জানায়। এবার বাংলাদেশ থেকে 85,225 জন হজে যায়। হজ পালন করতে গিয়ে 31 জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। যে আল্লাহ পাক খুব সুন্দরভাবে এবার হজটা সম্পন্ন করতে পেরেছি, আর সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা হজে মাবরুর পাবো ইনশাআল্লাহ। মুসলিম হওয়ার জন্য আমাদের দেশ ভালো থাকুক, আমরা ভাষায় ভালো থাকি, বিশ্বে মুসলমান যাতে ভালো থাকুক, এটাই তো আমাদের চাওয়া পাওয়া। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এর জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহ জানান, লেবাননে হামলা হলে ইসরায়েলের কোনো স্থানই তাদের রকেট থেকে রেহাই পাবে না। ইসরায়েলের পাশাপাশি দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও হামলা চালানোর হুমকি দিয়েছে নাসারুল্লাহ। লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলকে নিজেদের আকাশ সীমা খুলে দেওয়ার দেশটিতে হামলার হুমকি দেয় হিজবুল্লাহ। এদিকে রাফার পশ্চিমাঞ্চলে শরণার্থী শিবিরে ট্যাঙ্ক হামলা চালিয়েছে ইসরায়েল। গেল 7 অক্টোবর থেকে গাজায় চলমান হামলায় নিহতের সংখ্যা 37,000 ও আহতের সংখ্যা 85,000 ছাড়িয়েছে। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।